রোমাঞ্চকর রাত্রি। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন রোমাঞ্চকর রাত্রি। আজকের গল্প খুনি কে। বাংলা সাহিত্যে গোয়েন্দা গল্প বললে ফেলুদা, ব্যোমকেশের নাম আমরা সবাই বলি, কিন্তু সাহিত্যক্ষেত্রে তাঁদের আবির্ভাবের বহু আগে একজন পুলিশ অফিসার তাঁর নিজের কর্মজীবনের অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছিলেন 19 শতকের শেষ ভাগে। তাঁর নাম প্রিয়নাথ মুখোপাধ্যায়। প্রিয়নাথ 1878 থেকে 1911 সাল পর্যন্ত টানা 33 বছর পুলিশের চাকরি করেন এবং সেই সাথে তাঁর অভিজ্ঞতাকে লেখনীর মাধ্যমে গল্পের আকারে তুলে ধরতে থাকেন পাঠকের সামনে। 19 শতকের শেষ ভাগে প্রকাশিত হতে থাকে একটি পত্রিকা যার নাম দারোগার দপ্তর। প্রিয়নাথ মুখোপাধ্যায় রচিত গোয়েন্দা কাহিনীগুলি প্রকাশিত হতো এই পত্রিকায়। সে আমলে দারোগার দপ্তর প্রভূত জনপ্রিয়তা অর্জন করে। 19বিংশ শতাব্দীর পুলিশি ব্যবস্থা, সেই আমলের ক্রাইম, তদন্তের পদ্ধতি সম্বন্ধে অনুসন্ধিৎসু পাঠকের মনের জিজ্ঞাসা মেটাতে পারে এই কাহিনীগুলি। আজ আপনাদের জন্য আমাদের নিবেদন সাহিত্যিক প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা গল্প খুনি কে। পর্ব 1। গ্রীষ্মকাল, বেলা প্রায় 6টা বাজতে চলল, তবুও রৌদ্রের উত্তাপ কমল না। গরমের ভয়ে এতক্ষণ অফিস ঘরের জানলাগুলো বন্ধ করে রেখেছিলাম। বেলা শেষ হচ্ছে দেখে একে একে সব জানলাগুলো খুলে দিলাম। জানলাগুলো খুলে দিয়ে যেই বসতে যাব অমনি টুংটুং করে টেলিফোনের ঘন্টা বেজে উঠল। ঘন্টার শব্দ শুনে মনে করলাম সাহেবের ডাক পড়েছে। তাড়াতাড়ি ফোনের কাছে গেলাম। যা শুনলাম তাতে আমার ধারণাই সত্য হলো। সাহেব আমায় ডেকেছেন, নিশ্চয়ই কোনো হুকুম আছে। মনিবের হুকুম। আর দেরি করতে পারলাম না, তখনই সাহেবের সঙ্গে দেখা করতে ছুটে গেলাম। সাহেবের সঙ্গে দেখা হলো। তিনি একখানা কাগজ আমার হাতে দিয়ে বললেন, এটা পড়ে দেখো। আমি সবটাই আগাগোড়া পড়লাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, এ ঘটনা তুমি আগে শুনেছ? আগে আগে হ্যাঁ, শুনেছি। আমি এখন তোমার হাতে এটার অনুসন্ধানের ভার দিচ্ছি। এটার প্রকৃত অবস্থা কি সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। আমার হাতে একটা কাজ ছিল, আবার সাহেবের হুকুম একেবারে অমান্য করার সাহসটাও করলাম না। মাথা চুলকাতে চুলকাতে বললাম, আমার হাতে তোমার হাতে যে কাজ আছে তাতে তোমার 2-4 দিন দেরি হলে কোনো ক্ষতি হবে না। তুমি আগে এই কাজটা করো, যত তাড়াতাড়ি সম্ভব এটাকে শেষ করো, বুঝলে? সাহেবের কথা শুনে খুব দুঃখ পেলাম। ভাবলাম, লোকে যে বলে চাকরে আর কুকুরে কোনো ভেদ নেই, সত্যি তাই। যখন চাকরের কাজ স্বীকার করেই নিয়েছি তখন আর দুঃখ করলে চলে? সাহেবের থেকে বিদায় নিলাম। এই নতুন কাজের সন্ধানে বেরিয়ে পড়লাম। সাহেবের দেওয়া কাগজটা পড়ে যা বুঝেছিলাম তার একটু আভাস এখানে দেওয়া যাক। শহরতলির এক স্থানের একজন আধুনিক জমিদারের নাম কেশবচন্দ্র দত্ত। এই কেশববাবুর একজন প্রজা সেদিন খুন হয়েছিল। প্রজার নাম দামোদর ঘোষ। দামোদরের একমাত্র পুত্র এখনো বর্তমান, তার নাম যতীন্দ্র। স্থানীয় পুলিশের বিশ্বাস যতীন্দ্রই বাবাকে মেরেছে, সুতরাং তিনি ধৃত হয়েছেন। জমিদার মহাশয়ের সঙ্গে দামোদরের বন্ধুত্ব থাকায় তিনি দামোদরকে কয়েক বিঘা জমি দান করেছিলেন। কেশববাবু তার জন্য কোনো রকম খাজনা নিতেন না। কেশববাবুর একমাত্র কন্যা বর্তমান, তার নাম অমলা। দুজনেরই স্ত্রী নেই। তার বাড়ি থেকে প্রায় 1 মাইল দূরে একটা বিস্তৃত জলা আছে। দামোদর মাঝে মাঝে সেখানে পাখি শিকার করতে যেতেন। গত জ্যৈষ্ঠ মাসের 3রা তারিখে বেলা প্রায় 3টের সময় দামোদর শিকার করবার জন্য সেই জলার তীরে উপস্থিত হন।
তারপর থেকে তিনি আর বাড়ি ফিরে যাননি, কিন্তু তার মৃতদেহ সেই জলার ধারেই পাওয়া যায়। খোঁজ খবর নিয়ে স্থানীয় পুলিশ দুজন সাক্ষী খুঁজে পান। তাদের একজন জমিদার মহাশয়ের চাকর আর অপরজন প্রজা। চাকরটি বলে যে আমি আমি ওনাকে মাঠ দিয়ে বেলা 3টের কিছু আগেই যেতে দেখেছিলাম। ওনার যাওয়ার পরেই ওর ছেলে যতীন্দ্র ওকে অনুসরণ করে, কিন্তু আমার মনে তো কোনো সন্দেহ হয়নি, তাই আমি তাদেরকে আর লক্ষ্যও করিনি। প্রজাটি বলল, আগে আমি যখন সেই জলার ধার দিয়ে বাড়ি ফিরছিলাম, তখন ওই বাবাকে আর ছেলেকে না আমি ঝগড়া করতে দেখেছিলাম। কিন্তু এর বেশি সে আর কিছু বলতে পারল না। পুলিশ যখন যতীন্দ্রনাথকে গ্রেপ্তার করেছিল, তখন তিনি বলেছিলেন যে দেখুন, আমি পুলিশের কাজে কিছুমাত্র আশ্চর্য হইনি। পুলিশ যে আমাকেই খুনি বলে গ্রেপ্তার করবে, এটা আমি আগেই জানতাম। তাকে জিজ্ঞাসা করলে তিনি গম্ভীরভাবে একবার উপর দিকে তাকালেন, তারপর মাথা নামালেন, তারপর বললেন, হ্যাঁ, যিনি খুন হয়েছেন আমি তার একমাত্র ছেলে। বাবা যেদিন খুন হন, আমি তার আগের 3 দিন বাড়িতেই তো ছিলাম না। বিশেষ একটা কাজের জন্য আমাকে কলকাতায় যেতে হয়েছিল। সোমবার সকালে আমি কলকাতা ত্যাগ করি। যখন আমি বাড়ি এসে পৌঁছাই, তখন বাবা বাড়িতে ছিলেন না। শুনলাম তিনি তখনই পাখি শিকারে গেছেন। বাবা শিকার করতে বড় ভালোবাসতেন। আমি জানতাম যে তিনি তখনই জলার ধারেই শিকার করেন। সুতরাং আমিও বাড়ি থেকে বেরোলাম। পথে আমাদের এক চাকরের সঙ্গে দেখা হয়। সে আমায় নমস্কার করল, কিন্তু সে যে বাবাকে আমার আগে সেখানে যেতে দেখেছে, সেই কথা কিছুই আমাকে বলল না। আমি জলার কাছে পৌঁছে বাবাকে দেখতে পেলাম, তার কাছে গেলাম। আমাকে হঠাৎ সেখানে দেখে সে বাবার কি রাগ! তিনি বিনা কারণে আমাকে কতগুলো তিরস্কার করলেন। আমারও রাগ হলো, আমিও তাকে 2-4টে কথা বললাম। এতেই তিনি আরও রেগে গেলেন, আমাকে মারবার জন্য বন্দুক তুললেন। আমি তো পালিয়ে গেলাম। জলা থেকে প্রায় 8 ক্রোশ দূরে আমাদের এক প্রজা আছে। আমি তারই বাড়িতে যাওয়ার ইচ্ছা করেছিলাম, কিন্তু কিছু দূর যেতে না যেতেই পেছনে একটা ভয়ানক চিৎকার শুনতে পাই। ওই কণ্ঠস্বর আমার বাবার বলেই মনে হলো। আমি আর এগোতে পারলাম না। দৌড়ে আবার জলার ধারে গিয়ে উপস্থিত হলাম। দেখলাম বাবার মাথার খুলি ফেটে গেছে, সারা শরীর রক্তাক্ত। মাথা থেকে তখনও ভয়ানক রক্ত ঝরছে। আমি বাবার কাছে ছুটে গেলাম, তাকে আস্তে আস্তে তুলে কোলে নিলাম। যতটা পারলাম রক্তটা মুছেও দিলাম। তখনও তিনি বেঁচে ছিলেন, কিন্তু তার মৃত্যুর আর বেশি দেরি ছিল না। 2-একটা অস্পষ্ট কথা বলে তার পরক্ষণেই তার প্রাণবায়ু দেহ থেকে বেরিয়ে গেল। তিনি মারা যাবার আগে আমাকে অনেক কথা বলারই চেষ্টা করছিলেন, কিন্তু আমি তার কোনো কথাই ঠিক বুঝে উঠতে পারিনি। তিনি সব শেষে আম সদ্দা এইরকম একটা কথা বলে যান। এর আগে আর যে 2-একবার কথা বলেছিলেন, সেগুলো এতই অস্পষ্ট আর এত আস্তে ছিল যে আমি তার কিছুই বুঝতে পারিনি। আম সদ্দা, এই কথাটার তো কোনো মানেই হয় না। আমিও ওটার কিছুই বুঝতে পারিনি। আমি মনে করেছিলাম তিনি হয়তো ভুল বকছেন। যে বিষয় নিয়ে আমাদের বাপ ছেলের মধ্যে ঝামেলা হয়, সে কথা বলতে আমার ইচ্ছে করে না। তবে ওই কথার সঙ্গে এই খুনের কোনো সম্বন্ধ নেই, এ কথা আমি শপথ করেই বলতে পারি। যে থানার এলাকায় এই ঘটনা ঘটেছিল, আমি সেই থানায় গিয়ে উপস্থিত হলাম। গাড়ি থেকে নেমেই দারোগা লালমোহন বাবুর সঙ্গে আমার দেখা হলো। তিনি আমাদের জন্যই অপেক্ষা করছিলেন। আমাকে দেখে তিনি অত্যন্ত সন্তুষ্ট হলেন। বললেন, আরে, আপনি যে এইখানেই খোঁজ করতে আসবেন এটা আমি জানতাম। লালমোহনবাবু আমার পরিচিত। তার বয়স 26 বছরের বেশি হবে না, কিন্তু এই বয়সেই তিনি একজন বিখ্যাত দারোগা হয়েছেন। তাকে দেখতে শ্যামবর্ণ হলেও সুপুরুষ বলতেই হবে।
তিনি অত্যন্ত বলিষ্ঠ এবং কার্যক্ষম। লালমোহনবাবুর কাছ থেকে এই খুনের সমস্ত বিষয়ে শুনলাম, যেটা তিনি এখনো পর্যন্ত জানতে পেরেছেন। সবকিছু শুনে সেই ঘটনার জায়গাটা পরীক্ষা করার জন্য বাইরে বেরোলাম। এমন সময় থানার দরজায় একখানা গাড়ি এসে থামল। একটি ভদ্র যুবক সেই গাড়ি থেকে নেমে এলো এবং থানার ভেতরে প্রবেশ করল। লালমোহন বাবুর কাছে এসে দাঁড়ালো। লালমোহন বাবু তাকে দেখেই বললেন, ও এই যে আপনিও এসেছেন, যাক তাহলে ভালোই হয়েছে। যুবকের বয়স 25 বছরের বেশি হবে না। তাকে দেখতে গৌরবর্ণ, পুষ্টকায়, বলিষ্ঠ এবং কার্যক্ষম। যৌবনসুলভ চপলতা তার মধ্যে দেখতে পাইনি। এ বয়সে তার ধীর ও প্রশান্ত মূর্তি দেখে আমি বেশ আশ্চর্যই হলাম। চোখে চোখ পড়তেই আমি জিজ্ঞাসা করলাম, মশাই, আপনি কি আমার সঙ্গেই দেখা করতে এসেছেন? তা আপনার নাম কি? যুবকটি সামান্য হাসল, আমাকে বলল, আগে হ্যাঁ, আমি আপনারই কাছে এসেছি। শুনলাম আপনি এখানে এসেছেন, আর সেই জন্য একেবারে থানাতেই চলে এলাম। নমস্কার, আমার নাম ভবানী প্রসাদ। বাবার খুনের অপরাধে আপনারা যাকে ধরেছেন সে আমারই বন্ধু। আপনার সঙ্গে আমার গোপনে কিছু কথা আছে। আমি শুনেছি আপনি একজন প্রসিদ্ধ গোয়েন্দা। লোকের মুখে আপনার আমি যথেষ্ট খ্যাতি শুনেছি। আমার দৃঢ় বিশ্বাস যে আপনি অবশ্যই আমার বন্ধুকে মুক্ত করতে পারবেন। ভবানী প্রসাদের মুখে সব কথা শোনার ইচ্ছে হলো। আমি ভবানী প্রসাদকে অফিসের ঘরে ডেকে নিলাম। লালমোহনও আমাদের সঙ্গে এলো। সকলে মিলে অফিসে টেবিলের চারদিকে চেয়ার এবং বেঞ্চ নিয়ে বসে পড়লাম। ভবানী প্রসাদ আমাকে বললেন, স্যার, যে লোক একদিন একটা পায়রার ছানা মরে যাওয়ায় কেঁদে ফেলেছিল, তাকে আপনারা কি করে ভাবতে পারেন যে সে তার বাবার খুন করতে পারে? আমি ঈশ্বরের নামে শপথ করে বলতে পারি যে আমি স্বচক্ষে তাকে কাঁদতে দেখেছি। স্যার, এখন আপনিই একমাত্র ভরসা। আপনি কি পারবেন না স্যার আমার বন্ধুকে মুক্ত করতে? আমি ভবানী প্রসাদের কথায় মুগ্ধ হলাম। বন্ধুর জন্য লোকে আজকাল যে এতটাও করে তা আমার বিশ্বাস ছিল না। আমি বললাম, যথাসাধ্য চেষ্টা করব, তারপর সবটাই ভগবানের হাতে। তবে আপনার বন্ধু যদি নিষ্পাপ হন তাহলে তিনি নিশ্চয়ই মুক্তি পাবেন। আচ্ছা, আপনি তো পুরো ব্যাপারটাই শুনেছেন। আপনার কি মনে হয় যে আমার বন্ধুর কি কোনো মুক্তির উপায় আছে? আপনি নিজে তাকে নির্দোষী বলে মনে করেন নাকি? সম্ভব। আমার এই কথা শুনে ভবানী প্রসাদ লালমোহনের দিকে তাকালো, তারপর বলল, দেখলেন তো স্যার, আপনি তো আমাকে একবারে হতাশ করে দিয়েছিলেন। লালমোহন আশ্চর্য হয়ে আমার দিকে তাকালো, পরে বলল, আমার বিশ্বাস উনি একটু তাড়াতাড়ি নিজের মতামত প্রকাশ করে ফেলেছেন। আমি হঠাৎ করেই হেসে উঠলাম। আমার হাসি দেখে ভবানী প্রসাদ বলে উঠলেন, উনি ঠিকই বলেছেন, আমি জানি ও নির্দোষ। আমি সেই কথা চাপা দিয়ে ভবানী প্রসাদকে জিজ্ঞাসা করলাম, আপনার সঙ্গে যতীন্দ্রনাথের কি কোনো সম্পর্ক আছে? আগে হ্যাঁ, যতীন আমার জ্ঞাতি ভাই। কিরকম জ্ঞাতি ভাই? যতীনের বাবা আর আমার বাবা পরস্পর খুঁড়তুতো ভাই। আপনি এখন থাকেন কোথায়? যতীনের বাড়ির পাশেই। শুনলাম যতীন্দ্রনাথ একটা প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করছিলেন। আপনি সেই বিষয়কে কিছু আমাদের জানাতে পারেন? যতীন্দ্রনাথের সঙ্গে তার বাবার কোন বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল আপনি জানেন? যতীন্দ্রনাথ নিজে কেন এই প্রশ্নের উত্তর দিচ্ছেন না সেটা কি আপনি বলতে পারেন? আগে হ্যাঁ, পারি। কিন্তু যে কথা যতীন নিজে বলতে চাইছে না, কিন্তু সে কথাটা জানলেও কি আমার সবার সামনে বলা উচিত? আমি দারোগা বাবুকে দেখিয়ে বললাম, লালমোহন বাবু তো এখানকার দারোগা, যা কিছু বলবেন তার সামনেই বলতে হবে। এখানে আর কেউ নেই, আপনি স্বচ্ছন্দে সবকিছু বলতে পারেন। আমার কথা শুনে ভবানী প্রসাদ বলল, দেখুন, যতীনের বাবার আন্তরিক ইচ্ছা ছিল যে জমিদারের একমাত্র মেয়ের সঙ্গে তিনি তার ছেলের বিয়ে দেবেন, কিন্তু যতীন তাতে সম্মত ছিল না।
আর এই মতভেদটাই বিবাদের একমাত্র কারণ। পাছে অমলার নাম পুলিশে প্রকাশ হয়, তাই সেই ভয়েই যতীন কোনো কথা বলেনি। আমি একটু অবাক হলাম। আমি জিজ্ঞাসা করলাম, অমলার বাবা কি এই বিয়েতে সম্মত ছিলেন? আগে না। তবে যতীন্দ্রনাথের বাবা ওই জায়গায় ছেলের বিয়ে দিতে ইচ্ছা প্রকাশ করলেন কেন? তার এইরূপ অন্যায় প্রস্তাবের কারণটাই বা কি, সেটা কি আপনি জানেন? না, কারণটা আমি জানি না। তবে এটা জানি যে তিনি জমিদারকে যা বলতেন তিনি সেটা না করে পারতেন না। এর কারণ কি? আমি সে কথা বলতে পারবো না। হ্যাঁ, দামোদর বাবুকে জমিদার মহাশয় যথেষ্টই অনুগ্রহ করতেন। অনুগ্রহ করতেন বলেই নিজের কন্যাকে দান করবেন? এ তো বড় আশ্চর্য কথা। জানি না, মানে কেন যে তিনি জমিদার মশাইকে যা বলতেন জমিদার মশাই তাই করতে বাধ্য হতেন আমার জানা নেই। কেশববাবু বাড়িতেই আছেন তো? আগে হ্যাঁ, তিনি নড়তে পারেন না। তার শরীর আগে থেকেই ভেঙে গিয়েছিল। সম্প্রতি বোধহয় তার প্রিয় বন্ধুর মৃত্যুতে একেবারেই শয্যাগত হয়েছেন। ডাক্তারেরা কাউকেই কাছে যেতে দিচ্ছে না। আমি বেশ আশ্চর্য হলাম। বটে, বন্ধুর মৃত্যু সংবাদ পেয়ে তার এই অবস্থা হয়েছে, তাই তো? ভালো। তা যতীন্দ্রনাথের সঙ্গে দেখা করাতে কোনো অসুবিধা নেই নিশ্চয়ই? লালমোহন আমার কথায় হেসে উঠলেন, উত্তর দিলেন, আরে না, যখনই বলবেন তখনই আমি আপনাকে সেখানে নিয়ে যাব। ভবানীপ্রসাদ তখন তার বন্ধুর মুক্তির জন্য আমাকে বারবার অনুরোধ করে থানা থেকে বেরিয়ে গেলেন। ভবানীপ্রসাদ চলে যাওয়ার পর লালমোহন আমার দিকে চেয়ে একটু হাসল। এমন করে লোককে বৃথা আশা দেওয়া আপনার মতো একজন জ্ঞানবান ব্যক্তির কিন্তু উচিত হয়নি। আপনি যখন স্পষ্টই দেখছেন যে যতীন্দ্রনাথই দোষী এবং তার আর অব্যাহতির কোনো উপায় নেই, তখন তার একজন প্রিয় বন্ধু এবং আত্মীয়কে সান্ত্বনা দেবার জন্য মিথ্যে বলাটা কি আপনার ভালো হয়েছে? লালমোহনের কথা শুনে আমার খুব রাগ হলো, কিন্তু সেটা প্রকাশ না করে হাসতে হাসতে আমি জিজ্ঞাসা করলাম, কে বলল আমি যতীন্দ্রনাথকে দোষী বলে সাব্যস্ত করছি? যদি তাই করব তবে আর এত দূর কি করতে এসেছি? আমি তার মুক্তির উপায় দেখতে পাচ্ছি এবং আশাও করি খুব শীঘ্রই তাকে মুক্তি দিতে পারবো। এখন আমাকে একবার তার সঙ্গে দেখা করিয়ে দিন। যতীন্দ্রনাথ থানাতেই ছিলেন। তাকে ওই অফিসের মধ্যে এনে অনেক কথাই জিজ্ঞাসা করলাম। তখন লালমোহনবাবু অফিস ঘরে ছিলেন না। তার অনুপস্থিতিতেই যদি কোনো নতুন কথা তার মুখ থেকে বেরিয়ে আসে, এটাই আমি ভেবেছিলাম। লালমোহনবাবুকে সেই সময় একটু বাইরেই থাকতে বলেছিলাম আমি, কিন্তু তার কাছ থেকে খুব বেশি কিছু জানতে পারলাম না। তিনি যেরকম আগে বলেছিলেন এখনও ঠিক সেই রকমই বললেন। আমি এক সময় ভাবতাম তিনি বোধহয় খুনিকে জানেন এবং তাকে গোপনে রাখার চেষ্টা করছেন, কিন্তু তার কথা শুনে আমার সে সন্দেহ দূর হয়েছে। এর কিছুক্ষণ পরে লালমোহনবাবু এসে আমাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, যতীন্দ্রনাথ এমন সুন্দরী জমিদারের মেয়েকে বিয়ে করতে অসম্মত কেন? আপনি কি জিজ্ঞেস করেছিলেন? হ্যাঁ, তার অস্বীকারের বিশেষ কারণ আছে। তা কারণটা কি? যতীন্দ্রনাথ কলকাতার কোনো দরিদ্রের রূপসী মেয়ের রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু অমলাও তো শুনেছি বেশ সুন্দরী। সুন্দরী তো সকলেই, যে যার চোখে যেমনটা দেখায়। তোমার চোখে তোমার স্ত্রী যেমন সুন্দর, তেমনটা আর কারোর চোখে হতে পারবে কি? সে যাই হোক, এখন আমাকে কি করতে হবে আপনি সেটা বলুন। ডাক্তারের পোস্টমর্টমের রিপোর্টটা পেয়েছেন কি? হ্যাঁ, পেয়েছি। সেটা কোথায়? হ্যাঁ, আমার কাছেই আছে। এই বলে কাগজটা বক্সের ভেতর থেকে বার করে আমার হাতে দিলেন। ওটা পড়ে আমি বুঝতে পারলাম দামোদরের মাথার খুলির যে অংশটা ফেটে গিয়েছিল তাতে বোধহয় কোনো লোক পিছন থেকে এসে তাকে আঘাত করেছিল। লালমোহনবাবু সব শেষে আমাকে জিজ্ঞাসা করলেন,
যদি বাস্তবিকই যতীন্দ্রনাথ কাউকে বিয়ে করতে অঙ্গীকার করে থাকেন, তবে তিনি সে কথা তার বাবাকে বলেননি কেন? সে কথা তার বাবা জানতে পারলে তাকে বাড়ি থেকে দূর করে দিতেন। এখন আপনি কি মনে করেন, যতীন্দ্র দোষী কিনা? আমার বিশ্বাস নির্দোষ। তবে দামোদরকে হত্যাই বা করলো কে? খুনি কে? সেইটি তো বিষম সমস্যা। পরের দিন বেলা 8টার পর লালমোহনকে নিয়ে জলার ধারে যাব, এই মনস্থির করলাম। থানা থেকে সেই জলা বেশি দূর নয়। আকাশ মেঘ শূন্য, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না। সুতরাং আমরা পায়ে হেঁটেই সেই জায়গায় গেলাম। অনেক সংকীর্ণ পথ, পথের দুই ধারে বিস্তৃত মাঠ। কৃষকরা কাজে ব্যস্ত, কেউ লাঙল দিচ্ছে, কেউ গাছ পুঁতছে, কেউ আবার গরুর পাল নিয়ে কোনো বড় গাছের নিচে আশ্রয় নিয়েছে। এখন প্রায় শহরে থাকতে হয়, ইট কাঠে ভরা ঘরবাড়ি চোখে পড়ে। সুতরাং সকালের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমার মনে খুব অভূতপূর্ব আনন্দ হলো। ছেলেবেলার কথা মনে পড়ে গেল। কিছু দূর যাওয়ার পর লালমোহন বলে উঠল, আজ সকালে একটা নতুন খবর পেলাম। আমার খুব কৌতূহল হলো। আমি জিজ্ঞাসা করলাম, কি সংবাদ লালমোহন বাবু? জমিদার মশাই বাঁচেন কিনা। সে কি, কাল রাত্রে তো সেরকম কোনো অসুস্থতার খবর আমি শুনিনি। না শুনলেও তার জীবনের আর কোনো আশাই নেই। তার বয়স কত হলো? 60 বছর তো হবে। আচ্ছা, কতদিন তিনি এখানকার জমিদার হয়েছেন? বেশি দিন নয়। এখানকার আগের জমিদারের অবস্থা নিতান্ত মন্দ হয় এবং তার কোনো উত্তরাধিকারী না থাকায় তিনি এই জমিদারি বিক্রি করেন। কেশব বাবুই ওটা কিনে নেন, আর সেই থেকেই তিনি এখানকার জমিদার হয়েছেন। সে কতদিনের কথা? এটা ঠিক আমি বলতে পারলাম না। শুনেছি প্রায় 15-16 বছর আগে কেশব বাবু এই জমিদারি কিনে নেন। কেশবচন্দ্র আগে কোথায় ছিলেন সে বিষয়ে কিছু বলতে পারবেন? হ্যাঁ, শুনেছি কলকাতায়। তার আসবার কতদিন পরে দামোদর এখানে আসেন? প্রায় 1 বছর পরে। আচ্ছা, তিনি বা আগে কোথায় ছিলেন? শুনেছি তিনিও কলকাতাতেই থাকতেন। কেশব বাবুর সঙ্গে তার বহুদিনের আলাপ। যখন কলকাতায় বাস করতেন তখন তিনি নাকি কেশব বাবুর অনেক উপকারও করেছিলেন। সত্যি নাকি? সেই জন্যই বোধহয় কেশববাবু দামোদরকে নিষ্কর ভূমি বাস করতে দিয়েছেন এবং অনেক বিষয়ে সাহায্যও করেছেন। আগে হ্যাঁ, কেশব বাবু এতদিন নানা প্রকারে দামোদরের উপকার করে আসছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে দামোদর কেশববাবুর থেকে এত উপকার পেল, এত সাহায্য পেল, তারপরেও তার মেয়েকে নিজের ছেলের সঙ্গে বিয়ে দিতে ইচ্ছে প্রকাশ করলো। আরও আশ্চর্য লাগছে, জমিদার মশাই নিজে দামোদরের ছেলেকে নিজের কন্যাদান করতে সম্মত নন। দামোদরের এমন কি ক্ষমতা যে কেশববাবুর অমতে তার মেয়ের সঙ্গে নিজের ছেলের বিয়ে দেবেন? এর মধ্যে নিশ্চয়ই কিছু একটা রহস্য আছে, বুঝলেন? আপনি কি কিছু বুঝতে পাচ্ছেন? কই না, বিশেষ কিছু তো বুঝতে পারিনি। ব্যাপারটা নিতান্তই সহজ নয় মশাই। বাইরের দিক থেকে সহজ দেখালেও ভেতরটা কিন্তু খুব জটিল। সহজ হোক আর জটিলই হোক, আমি যেটা অনুমান করেছি ভবিষ্যতে সেটাই সত্য হবে, দেখবেন। আপনি কি অনুমান করেছেন? যতীন্দ্রনাথই আসল খুনি। আমার তো সেরকম মনে হয় না এখন। সে কথা যাকে, এই সামনেই বোধহয় সেই জলা। হ্যাঁ, কি বলেন লালমোহন বাবু? কথায় কথায় আমরা জলার ধারে এসে উপস্থিত হলাম। আমি তখন লালমোহন বাবুকে সব জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দিতে বললাম। লালমোহন আমাকে সঙ্গে নিয়ে মৃতদেহ যেখানে পাওয়া গেছিল, যেখানে বাবা এবং ছেলে ঝগড়া করছিল এবং যেখানে ছেলে বাবাকে কোলে নিয়ে বসেছিল, সেই সব জায়গাগুলো ভালো করে দেখিয়ে দিলেন। আমি একে একে সমস্ত জায়গাগুলো ভালো করে পরীক্ষা করলাম।
জলার ধার দিয়ে অনেকটা দূর এগিয়ে গেলাম। পরে সেখান থেকে ফেরার সময় যে স্থানে মৃতদেহ পাওয়া গিয়েছিল সেখানে এসে থামলাম। দেখলাম জলার চারধারটাই ভিজে। সেই ভিজে মাটিতে অনেকগুলো পায়ের দাগ আছে। আমি কখনো দাঁড়িয়ে, কখনো বসে, আবার কখনো হামাগুড়ি দিয়ে সেই সব পায়ের চিহ্নগুলো ভালো করে পরীক্ষা করতে লাগলাম। লালমোহনও আমার পিছন পিছন আসছিলেন, কিন্তু আমি তাদের গতিবিধি লক্ষ্য করার সময় পাইনি। কিছুক্ষণ এইভাবে পরীক্ষা করার পর আমি লালমোহনকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, সেদিন আপনি জলার ভিতরে গিয়েছিলেন কি জন্য? লালমোহন আমার কথা শুনে বেশ আশ্চর্য হলো। ভেবেছিলাম হয়তো ওই খুনি জলার ভেতরেই কোনো অস্ত্র ছুঁড়ে দিয়ে থাকবে। কোনো অস্ত্র পেয়েছিলেন কি? না, কিন্তু আপনি তো সেদিন উপস্থিত ছিলেন না। আমিও আপনাকে এই বিষয়ে কোনো কথাই বলিনি। তাহলে আপনি জানতে পারলেন কি করে? সে কথা বলবার এখন সময় নয়। আপনার পায়ের চিহ্ন দেখে আমি কেন, সবাই এই কথা বলতে পারেন। এই দেখুন, এইগুলো যতীন্দ্রনাথের পায়ের দাগ। তিনি এখান দিয়ে যে যাতায়াত করেছিলেন তাই পায়ের দাগ দেখেই বুঝতে পারা যাচ্ছে। আবার যে সময় আপনি তাকে সঙ্গে নিয়ে এখানে এসেছিলেন এবং যে স্থান ও আপনাকে দেখিয়েছিল সেখানেও পায়ের চিহ্ন দেখা গেছে। এটা দেখেই বেশি বুঝতে পারা যাচ্ছে। এই দেখুন, এখানে দামোদরের দেহ প্রথমে মাটিতে পড়ে। এখানে দেখুন, এখানে উনি পায়চারি করেছিলেন। সম্ভবত যখন বাবা ছেলের ঝগড়া হচ্ছিল তখন দামোদর রাগে উন্মাদ হয়ে ইতস্তত ঘুরে বেড়াচ্ছিলেন। আর এইটি কি দেখুন দেখি, এই দাগটা কিসের বলে মনে হচ্ছে? লালমোহন অনেকক্ষণ চিন্তা করলেন, কিন্তু কিছুই বলতে পারলেন না। তিনি অপ্রতিভভাবে আমার দিকে চেয়ে রইলেন। আমি বললাম, এইখানে বন্দুকের উপর ভর দিয়ে দামোদর দাঁড়িয়েছিলেন। বন্দুকের তলাটা মাটিতে কতখানি বসে গিয়েছিল দেখেছেন? এরকম দেখতে দেখতে হঠাৎ আরো কতকগুলো চিহ্ন আমার চোখে পড়ল। আমি আশ্চর্য হয়ে বলে উঠলাম, এগুলো কিসের দাগ? নিশ্চয়ই কোনো লোক ধীরে ধীরে এদিকে এসেছিলেন। এই যে, তিনি আবার চলেও গিয়েছিলেন। এই দাগগুলো কত দূর আছে একবার দেখতে হচ্ছে। এই বলে আমি সেই দাগ দেখতে দেখতে অগ্রসর হলাম। অবশেষে সামনের মাঠে এসে উপস্থিত হলাম। সেই মাঠের জমি ভিজে ছিল না, সুতরাং আর কোনো পায়ের চিহ্ন দেখতে পেলাম না। আমি তখন জলার ধারে আবার ফিরে আসলাম। লালমোহনকে বললাম, মৃতদেহ পাবার পর এই জায়গায় আপনার দ্বারা মারামারি হয়েছে। তা না হলে এই জায়গা থেকেই এই মকদ্দমার কিনারা হয়ে যেত। এখন একবার সেই সাক্ষী প্রজার সঙ্গে দেখা করতে ইচ্ছা করছে। আমাকে ওইখানে নিয়ে চলুন। লালমোহন হেসে জিজ্ঞেস করলেন, আর কষ্ট করে কি হবে? সে যা জানে সেটা তো আগেই বলে দিয়েছে। আমার খুব রাগ হলো। আমি বললাম, কি জন্য দেখা করতে চাইছি সেটা আপনি জানলেন কি করে? আপনি আমাকে নিয়ে চলুন আর দেখা করিয়ে দিন, তারপর সমস্ত কাজ আমিই করব, সবটা জানতে পারবেন। আপনার কি এখনো মনে হচ্ছে যে এই খুন যতীন্দ্রের দ্বারা হয়নি? আমার মনে হচ্ছে এই খুন যতীন্দ্রের দ্বারা একদমই হয়নি। তবে খুনি কে? খুনি কে এখনো সেটা ঠিক হয়নি। তবে তার চেহারা দীর্ঘ, ডান হাত অকর্মণ্য, ডান পায়ের খুব একটা জোর নেই। তার পরিধানে মোটা তলাযুক্ত জুতো। আরো অনেক চিহ্ন পাওয়া গেছে, কিন্তু সেগুলো খুব একটা বিশেষ প্রয়োজনীয় নয়। লালমোহন আমার কথায় হেসে উঠল। আরে এসব কিছুই তো কল্পনা মাত্র। আপনি আপনার মনের মতো কাজ করেছেন, এবার আমি আমার নিয়ম মতো কাজ করছি। হয়তো আজ বিকেলেই সবটা জানতে পারবেন। আচ্ছা, তবে কি এই রহস্য ভেদ আপনি করে ফেলেছেন? নিশ্চয়ই। তাহলে খুনি কে? আমি তো তার চেহারার বর্ণনা করেছি।
এই জায়গায় অনেক লোকের বাস নয়। এখানে ওই রকম লোক খুঁজে বের করা খুব একটা কষ্টকর হবে না। না 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 না, সে কাজ আমার দ্বারা হবে না। কেন? আরে লোকে আমাকে নিয়ে মজা করবে। কিসের জন্য? দেখুন, আপনি যেরকম চেহারার বর্ণনা দিলেন, সেই চেহারার লোক খুঁজে বের করতে হলে আমাকে লোকের বাড়ি বাড়ি ঘুরতে হবে তো। না পারেন আমিই দেখছি, কিন্তু পরে আমায় দোষ দেবেন না। আপনার সাহায্যের জন্যই আমি এসেছিলাম। আমার এমন ইচ্ছে নয় যে এ কাজের সুখ্যাতি আমি একাই লাভ করি। চলুন এখন থানায় যাওয়া যাক।